আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাজা স্থগিত করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ল। ভয় পায় বলেই স্থায়ী মুক্তি দিচ্ছে না সরকার, অভিযোগ বিএনপি। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদানকে কেন্দ্র করে নিউ ইয়র্কে বিএনপির বিক্ষোভ দুরভিসন্ধিমূলক বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশ চাইলে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করবে জাতিসংঘ, জানালো আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। ই ভ্যালির বিরুদ্ধে এবার ধানমন্ডি থানায় মামলা। ই কমার্সের প্রতারণা ঠেকাতে আইন করার তাগিদ। এবং করোনায় দেশে আরও ৪৩ জনের মৃত্যু। স্কুল কলেজ খুললেও আর সংক্রমণ ছড়ায়নি, মন্তব্য শিক্ষামন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দুর্নীতির ২ মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। এ নিয়ে চতুর্থবারের মতো বাড়ানো হলো তার সাজা স্থগিতের মেয়াদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাজা স্থগিতের ব্যাপারে বিদেশে না যাওয়া সহ আগের সব শর্ত বহাল থাকছে। ফজলে রাব্বি রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ৫ বছরের সাজা দেন। পরে আপিল করা হলে খালেদা জিয়ার সাজা আরও ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর ২ বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। ২০২০ সালের ২৫ মার্চ প্রথমবারের মতো সরকারি নির্বাহী আদেশে ৬ মাসের জন্য সাজা স্থগিত করে খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর আরও ২ দফা পরিবারের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। এবার খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। তার যে সাজা চলছিল, কারাগার সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে প্রথম ৬ মাস তাকে চিকিৎসার জন্য, তার নিজ বাসায় থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার চতুর্থবারের মতন দেওয়া হলো এবং অন্য শর্ত আপনার বহাল থাকবে। এই দফায় বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে বিএনপি আবেদন নিয়ে সরগরম থাকে রাজনৈতিক অঙ্গন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়ার সাজার মেয়াদ বাড়ানো হলো, বহাল থাকছে আগের সব শর্ত। অর্থাৎ এই সময়ে বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এইগুলি করতে হলে তো তাকে আদালতে যেতে হবে। আমাদের এখানে যেটা আবেদন করেছিল, সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের এই ব্যবস্থাটা সেটা আমরা করেছি। আর বাদ বাকি যে কিছু চাইতে হলে তাকে আদালতে যেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশে চিকিৎসার আইনি কোনো সুযোগ নেই। তিনি আগে যেভাবে চিকিৎসা নিতেন সেভাবেই বাসায় চিকিৎসা নেবেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভয় পাওয়ায় সরকার তার স্থায়ী মুক্তি ও বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলার শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করার কথাও জানান তিনি। মনুল হাসানের রিপোর্ট। সভায় উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার। বিএনপি নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সবশেষ সভার সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জানান, আবারও শর্ত দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে তারা আশাহত হয়েছেন। আমরা খুব আশ্চর্য হইনি যে এখনো সরকার আপনার এই ৬ মাসের মধ্যে বিদেশ যেতে পারবেন না, এটা একটা শর্ত জুড়ে দিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না। এই জন্যে তারা তাকে এত অসুস্থতার পরেও যখন তাকে ডাক্তাররা বলছে, হাসপাতালরা বলছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার, তখন দুর্ভাগ্যজনকভাবে আপনার সরকার সেটাতে একমত হচ্ছে না এবং তারা মতামত দিচ্ছে না, তাকে আটকে রাখছে। গেল সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির সাথে নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের 3 দিনের মতবিনিময়ে কি কি বিষয় উঠে এসেছে এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে মির্জা ফখরুল বলেন,
আরও কিছু বৈঠকের পরিকল্পনা রয়েছে তাদের। পুরো রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, এই একদলীয় শাসন প্রবর্তন করবার যে আপনার একটা প্রচেষ্টা, বিরোধী দলের উপরে যে আপনার নির্যাতন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া, আপনার মিথ্যা মামলা, গায়েবী মামলা, এসব বিষয়ে আলোচনা হয়েছে। অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী 21, 22, 23 সেপ্টেম্বর মত বিনিময় সহ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় 11 সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর হুমকি বলে মনে করেন তিনি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ফিনল্যান্ডে দুদিনের যাত্রা বিরতি শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময়ে বিকেল 4টায় হেলসিঙ্কি থেকে নিউ ইয়র্কের পথে রওনা হওয়ার কথা রয়েছে তার। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে পৌঁছবেন প্রধানমন্ত্রী। আগামী 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি সফল করতে জ্যাকসন হাইটসে সভা সমাবেশ করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। এ সময় তার হাতকে আরও শক্তিশালী করার জন্য সব অপশক্তি দমনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন তারা। আগামীকাল থেকে অধিবেশনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন তিনি। বিএনপি একদিকে দেশের মধ্যে বিশৃঙ্খলার চেষ্টা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ দুরভিসন্ধিমূলক বলে মনে করেন ওবায়দুল কাদের। জনগণ এখন বিএনপি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বিক্ষোভ প্রতিবাদ করতে শুরু করেছে। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু এবং দুর্নীতিবাজদের আওয়ামী লীগের দরকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিতের সভায় অংশ নেয়ার আগে স্থানীয় সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা অতীতে অন্য দল করেছেন এখন পিঠ বাঁচাতে আওয়ামী লীগে ভিড়তে চান, তাদেরও এই দলের প্রয়োজন নেই। তথ্যমন্ত্রী বলেন, নৌকায় বেশি যাত্রী হলেই বিপদ, তাই মূল্যায়ন ও যাচাই বাছাই করে দলে নেওয়ার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। আজকে 13 বছর ধরে ক্ষমতায় সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। আমি নেতাকর্মীদের অনুরোধ জানাবো, সবাইকে আওয়ামী লীগের নৌকায় দরকার নাই। যারা ভিন্ন দল করেছে অতীতে, পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগে আসতে চায়, তাদের আওয়ামী লীগে দরকার নাই। বাংলাদেশ চাইলে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ সহযোগিতা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে বিশ্বব্যাংক যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা একমত হতে না পারায় রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান হচ্ছে না বলেও জানান তিনি। মিয়া সেপ্পো আরও বলেন, ভাষান্তরে জাতিসংঘের যুক্ত হতে সমঝোতা স্মারক দ্রুত সইয়ের সম্ভাবনা রয়েছে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় সন্তোষ প্রকাশ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। UN doesn't just step in and provide that assistance. It actually responds to a request for electoral assistance. That said, should such a request be forthcoming, then obviously under that pillar in our cooperation framework on governance, then the UN stands ready to support. আগামীকাল 1.5 শতাধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূলের এই নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, অনিয়ম হলেই বন্ধ করে দেওয়া হবে ভোট। এর মধ্যে ইউপি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 44 জন। এছাড়া 9 পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন 3 জন। একরামুল হক, সাইম রিপোর্ট। করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার শুরু হলো তৃণমূলে ভোটের আয়োজন। স্থগিত হওয়া 160 ইউনিয়ন ও 9টি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ সোমবার।
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে প্রথম দফার নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে চলছে প্রস্তুতি। তবে এই নির্বাচনকে ঘিরে রাজনীতির চেয়ে সামাজিক দ্বন্দ্ব বেশি হওয়ায় সহিংসতার আশঙ্কা আছে নির্বাচন কমিশনের। অনেক ইস্যু, ব্যক্তিগত ইস্যু, পারিবারিক ইস্যু, এই সমস্ত ইস্যুকে এই নির্বাচনী ইস্যুর সঙ্গে এক করে দিয়ে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে, কিন্তু বিস্ফোরণও যে ঘটতে পারে এই আশঙ্কাও কিন্তু আমরা উড়িয়ে দিতেছি না। তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে আমরা সজাগ রেখেছি এবং এটা যেন না ঘটে তার জন্য অনুরোধ করেছি। দলীয় প্রতীকে নির্বাচন হলেও ইউপি ও পৌরসভার ভোটে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না বিএনপি, যদিও অনেক জায়গায় স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন দলের নেতাকর্মীরা। এছাড়া ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীরাও। ইউপি চেয়ারম্যান পদে লড়ছেন 500 প্রার্থী। সুযোগ সন্ধানী মানুষ সব জায়গায় থাকে। যদি এটা রিমোট এলাকা হয়, দ্বীপ হয়, চরাঞ্চল হয়, তাহলে পরে ওখানে হতেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছতে সময়ের দরকার, বেশি একটু সময় লাগে। ফলে ওই জায়গাটাতে সন্ত্রাস করে তারা ওদের পার পেয়ে যাওয়ার সুযোগ বেশি বলে ওগুলো হতেছে একটু বেশি ভালনারেবল বলে আমি মনে করি। ওই জায়গাগুলোকে আমরা বেশি একটু অ্যাটেনশন দেওয়ার চিন্তা করতেছি। 9টি পৌরসভা এবং 11টি ইউনিয়নে ভোট হবে ইভিএমে, বাকি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে। সরকারের এই সিদ্ধান্ত কতটুকু কার্যকর তা পর্যবেক্ষণে আমাদের সহকর্মী শফিউল আলম সুজন আছেন রাজধানীর কল্যাণপুরে। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আর সুজন, সিএনজি স্টেশনের সরকারি নির্দেশনার কতটুকু বাস্তবায়ন দেখছেন, আর স্টেশনগুলোতে সিএনজি চালিত যানবাহনের চাপ কেমন দেখছেন আপনি? তোহা, আপনি জানেন যে আজকে থেকে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত মোট 4 ঘন্টা ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এই ফিলিং স্টেশন বন্ধ থাকাতে কিন্তু আসলে যে গ্যাসের যেই চাপ, ঠিক আছে, আপনি জানেন যে গ্যাসের মাধ্যমেই কিন্তু আসলে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আসলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্যই কিন্তু এই পিক আওয়ারে, বিশেষ করে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত ফিলিং স্টেশনগুলো, বিশেষ করে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা হবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে। আমরা এখানে সিএনজি স্টেশনে এসেছি, বিভিন্ন স্টেশনে ঘুরেছি, তাদের সাথে আসলে আমরা কথা বলেছি যারা গ্রাহক সিএনজি স্টেশনে, বিশেষ করে যারা যানবাহনে সিএনজি নেন, তারা কিন্তু আসলে বলছে এই যে এই দুর্ভোগে তারা পড়বেন, কারণ তারা সময় মতো হয়তো বা জানেন যে রাজধানী এই যানজট শহরে ঠিকমতো কিন্তু আসলে ঠিকমতো সবসময় কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যায় না। সেই কারণে যখন মন চায় কিন্তু তখনই কিন্তু আসলে সিএনজি স্টেশনগুলি যদি খোলা থাকে কিন্তু সিএনজি নিতে পারে। কিন্তু একই দিকে যদি বলি, আসলে এখানে আমরা কথা বলতে চেষ্টা করব যে এখানের কর্তৃপক্ষ আছে, যারা এখানে কর্মচারী আছে, তাদের সাথে কথা বলবো। সেই সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকাতে আপনারা কি আসলে কাস্টমার কতখানি পাবেন বা কি সম্মুখীন হবেন বা কোনো সমস্যায় পড়বেন কি না? আগে তো গ্যাস পাম্প খোলা 24 ঘন্টা ছিল, তখন গাড়ি কোনো চাপ টাপ ছিল না, সুন্দর মতো গাড়ি আসতো, কোনো যানজট থাকতো না। কিন্তু এখন দেখা যায় 6টার পরে বন্ধ, একটু যানজট থাকে। দেখা যায় গাড়ি 6টার আগে গ্যাস নেওয়ার জন্য একটু ভিড় করে, দেখা যায় রাস্তার মধ্যে ভিড় ফিরে যায়, একটু সমস্যা হয় স্বাভাবিক। আপনারা কি সম্মুখীন হবে? আপনাদের কাস্টমার বা আপনাদের ক্রেতা কমে যাবে কিনা, বা আপনারা কি শঙ্কা করছেন কিনা বেতন বোনাস আপনাদের? বেতন মাস এখন একটু মানে দেখা যায় গাড়ি ঘোড়া আগে 24 ঘন্টা ছিল, খোলা ছিল, একটু বেশি হতো। এখন দেখা যায় 6টা বাজে বন্ধ হয়ে যায়, একটু কিছু কম হয় স্বাভাবিক। একটু বোনাস একটু কমে আসতে পারে, যে বোনাস ছিল এটা একটু কম আসবে স্বাভাবিক। তোহা, শুনছিলেন আসলে এখানে যারা আছে, বিশেষ করে সিএনজি স্টেশনে হচ্ছে যারা হচ্ছে এখানে কর্মচারী আছে এবং একই সাথে যারা হচ্ছে গ্রাহক আছে, যারা সিএনজি মানে যানবাহনের জন্য সিএনজি নেয়, তারা কিন্তু আসলে বলছে এই নির্দিষ্ট সময় বন্ধ থাকার কারণে তারা কিন্তু অনেকেই ভোগান্তিতে পড়বেন। একই যেমন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলছে, তারা বলেছে কিন্তু তারা অনেক সময় আসলে কাস্টমার পাবে না, বা তাদের আসলে যানবাহনের যেসব পরিবহনের যেসব যাত্রী আছে তারা কিন্তু ঠিকমতো নিতে পারবে না। সিএনজি যদি ঠিকমতো না পায় তাহলে কিন্তু আসলে তারা গাড়ি চালাতে পারবে না। এই ছিল আসলে তো এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি সুজন, ধন্যবাদ আপনাকে। গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ই-ভ্যালির বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় আরও একটি মামলা হয়েছে। কামরুল ইসলাম নামের এক বিক্রেতা 35 লাখ টাকা মূল্যেরও বেশি পণ্য সরবরাহ করেও পাওনা টাকা না পাওয়ায় ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল সহ 12 জনের বিরুদ্ধে এই মামলা করেন।
গুলশান থানার মামলায় গ্রেফতার হওয়া ই ভ্যালির 2 শীর্ষ কর্মকর্তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ। এক গ্রাহকের করা প্রতারণার মামলায় বৃহস্পতিবার মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে তাদের 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গুলশান থানা পুলিশ। যেহেতু এই ভ্যালির সিইও এবং চেয়ারম্যান তারা বর্তমানে অন্য একটি মামলায় আটক অবস্থায় আছেন, পুলিশি হেফাজতে আছেন, তো তাদের জিজ্ঞাসাবাদ এবং প্রসেস শেষ হলে আমরা অলরেডি কোর্টের কাছে আমাদের রিমান্ড সহ শুনার স্টেপ প্রেয়ার পাঠিয়ে দিয়েছি, 7 দিনের রিমান্ড প্রেয়ার সহ। ই কমার্সের মাধ্যমে প্রতারণা ঠেকাতে আইন বা নীতিমালা করার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। ই ভ্যালির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দিয়ে অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন বলেন, বিনিয়োগ করার আগেই জনগণকে উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে। এদিকে ই কমার্সের ব্যাপারে জনগণকে সচেতন করতে আইনজীবীদের উদ্যোগ নিতে বলছে হাইকোর্ট। হুমায়ুন চিশতির রিপোর্ট। যুবক, ডেস্টিনি, ইউনিপেটু থেকে এ সময়ের ই ভ্যালি, ই অরেঞ্জ প্রায় সব ই কমার্স প্রতিষ্ঠানেই লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে অধিক লাভের আশায়। তাই অনেকেই সেখানে হুমড়ি খেয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই প্রতারক এসব প্রতিষ্ঠানের আসল রূপ বের হয়ে আসে। এক পর্যায়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে গ্রাহকরা। তবে এক্ষেত্রে মামলা করে টাকা ফেরত পাওয়ারও কোনো নজির নেই। রোববার এক মামলার শুনানিতে ই কমার্স প্রতিষ্ঠানে টাকা দেওয়ার বিষয়ে জনগণকে সচেতন করতে আইনজীবীদের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন হাইকোর্ট। স্পেসিফিক্যালি কোর্ট এটাও বলেছেন যে বা যারা এটার সঙ্গে যুক্ত হবেন লোভের বশবর্তী হয়ে, তাদের এরকম লোভের বশবর্তী হওয়া সঠিক নয়। আমাদের উদ্দেশ্যে কোর্ট বলেছেন যে তাহলে যারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন তারা জনগণকে সচেতন করেন। আপনাদের দায়িত্ব আছে জনগণকে সচেতন করানো। পরে ই কমার্স ব্যবসা পরিচালনার জন্য আইন করার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন ও দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। দুদক আইনজীবী জানান, ই ভ্যালির মাধ্যমে অর্থ পাচার হয়েছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। আমাদের দেশে ই কমার্সের কোনো এখন পর্যন্ত আমার জানা মতে কোনো আইন এখনও এইভাবে হয়নি। সেটাকে আইনের রূপান্তর করতে হবে, আইনে বাধ্যবাধকতা করতে হবে। প্রচলিত আইন আছে, মানি লন্ডারিংয়ের মামলা হবে, তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হবে, এবং কেউ যদি সংক্ষুব্ধ ব্যক্তি ইচ্ছা করলে তিনি দেওয়ানি আদালতে যা ক্ষতিপূরণের মামলা করতে পারেন। এটা হয়তো বা সম্ভব হয়েছে, দেশে কোনো এক্সিস্টিং বিদ্যমান আইন নাই। আমি মনে করি ই কমার্স আপাতত বন্ধ করে দিয়ে অতি সত্বর একটি আইন করা উচিত। দুর্নীতি দমন কমিশন একটা অনুসন্ধান কার্য শুরু করেছে। যদি মানি লন্ডারিং হয়ে থাকে তাহলে অবভিয়াসলি দুর্নীতি দমন কমিশন সে অনুযায়ী মামলা করবে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ই কমার্স প্রতিষ্ঠান খুলে যারা প্রতারণা করবেন তাদের আইনের আওতায় আনা হবে। যারা প্রতারিত করবেন তাদেরকে খুঁজে আইন শৃঙ্খলা বাহিনী বের করবেন, তাদেরকে শাস্তির ব্যবস্থাও আমরা করে দেব। ভারতে আটক হওয়া ই অরেঞ্জ সংশ্লিষ্টতায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ ঢাকার 4 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 2 সেপ্টেম্বর এই মামলায় পার্থ গোপাল বণিককে বিচারিক আদালতের দেয়া জামিন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। সেই সঙ্গে তাকে 20 সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। 2019 সালের 28 জুলাই রাজধানীর ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে 80 লাখ টাকা জব্দ করে দুদক। একদিনের ব্যবধানে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। শনিবার 35 জনের মৃত্যু হলেও সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 43 জন। তাদের মধ্যে 22 জন পুরুষ ও 21 জন নারী। এর মধ্যে 19 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,225 জনে। তবে শনাক্তের হার ধারাবাহিকভাবে কমছে। 24,623 জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,383 জন। শনাক্তের হার 5.62%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্কুল কলেজ খুললেও এখন পর্যন্ত করোনার সংক্রমণ ছড়ায়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। রাজধানীর যাত্রাবাড়িতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনের সময় তিনি জানান, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলছে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট।
দেশে করোনা মহামারীর মধ্যেই চলছে স্কুল কলেজের পাঠদান। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে রয়েছে কঠোর নির্দেশনা। ঠিকভাবে নিয়ম মেনে চলছে কিনা তা পরিদর্শনে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত যাচ্ছেন মন্ত্রীসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানিয়েছেন, এরপর থেকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন তারা। ওরা বললো ওদের তাপমাত্রা মাপা হয়েছে, সবাই মাস্ক পরা, দূরে দূরে বসেছে, সবাই বলেছে হ্যান্ড স্যানিটাইজ করেছে। তো এখন এগুলো তো হচ্ছে যে ধরেন আমরা আজকে আসলাম, ওনারা জানতেন যে আমরা আসছি, তো সেটা একটা সেই কারণে একটা হয়তো প্রস্তুতি আরও ভালো। তবে আমরা এখানে যেমন জানিয়ে এসছি, অনেক জায়গায় না জানিয়ে চলে যাব, চলে যাচ্ছি, কাজেই সেখান থেকে আমরা একটা ধারণা করতে পারবো। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী স্কুল কলেজের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, করোনা এবং ডেঙ্গুর প্রকোপ কমার পরেও এই অভ্যাস ধরে রাখতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই করোনার 1.5 বছরেও আমরা কিন্তু পুষ্টি, স্বাস্থ্য, পরিবেশ এগুলো নিয়ে, মানসিক স্বাস্থ্য এগুলো নিয়ে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার শুরু করেছি। শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসগুলো তাদের মনের মধ্যে প্রথিত করে দেওয়া, তাদের অভ্যেসের অংশ করে ফেলা, তার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে অপেক্ষা করারও অনুরোধ জানান তিনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সাপের কামড়ে দেশে প্রতিদিন 16 থেকে 17 জনের মৃত্যু হয়, আর বছরে এই সংখ্যা প্রায় 6000। আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসের সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, সাপের কামড়ে মৃত্যু কমাতে দেশের প্রতিটি উপজেলায় দেওয়া হচ্ছে বিষরোধী ওষুধ। এছাড়াও নিয়োগ দেওয়া হচ্ছে প্রশিক্ষিত জনবল। মনির হোসেন তপুর রিপোর্ট। দেশে বছরে 7 লাখ মানুষকে সাপে কামড়ায়, তবে এখনও অনেক মানুষ ঝাড়ফুঁকের মাধ্যমে এর চিকিৎসা নেন, তাই ঘটছে প্রাণহানি। দিনে সাপের কামড়ে প্রাণ যাচ্ছে 16 থেকে 17 জনের। আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় এসব তথ্য জানানো হয়। বক্তারা জানান, সাপের কামড়ের প্রাণহানির সবচেয়ে বড় কারণ কুসংস্কার। তারা যদি অনেক জায়গায় ঘুরে যখন আসেন, তখন ইতিমধ্যে আমাদের আর কিছু করণীয় থাকে না, তাহলে কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাইটা মিট করবে না। কখনোই আমরা মৃত্যু প্রতিরোধে আসলে খুব বেশি উপকৃত হব না। সেই জায়গাটা আমার মনে হয় যে আমরা আরেকটু সচেতনতার কাজ করতে পারি। সাপের কামড়ে মৃত্যুহার কমাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে গ্রামের মানুষকে সচেতন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সাপে কামড়ালে পরে আতঙ্কিত না হয়ে কিভাবে সেই জায়গাটাকে সাবান পানি দিয়ে ধুতে হবে এবং ব্যান্ডেজ করতে হবে। ব্যান্ডেজেরও একটা প্রক্রিয়া আছে, কেউ বাঁধতে হবে কাপড় দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক। এই বিষয়গুলো বলতে হবে। আমাদের সাপের যে আবাসস্থল সেগুলোকে সব ধ্বংস করে ফেললে সাপ প্রজাতিও থাকবে না, যা আছে তাও এই মানুষের আবাসস্থলে চলে আসবে। এবং সাপে কামড় দিলে ওঝা বৈদ্য না ডেকে দ্রুত কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী বছরের নভেম্বরে শুরু হবে মেট্রো রেল MRT লাইন 5-এর নির্মাণ কাজ। তুরাগ নদী এবং ঢাকা সেনানিবাসের নিচ দিয়ে নির্মিতব্য এই পাতাল রেলের জরিপ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে ঢাকা মহানগরীর মধ্য দিয়ে দেশের সর্বপ্রথম ইস্ট ওয়েস্ট করিডোর হতে যাচ্ছে এই মেট্রো রেল। শফিকুল ইসলাম শামীমের আরও একটি রিপোর্ট। দেশে নদীর নিচ দিয়ে মেট্রো রেল চলবে, অবিশ্বাস্য হলেও তা সত্যি হতে চলেছে। দেশের আরেকটি মেট্রো রেল প্রকল্প MRT লাইন 5 সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে শেষ হবে রাজধানীর ভাটারায়। 20 কিলোমিটারের এই প্রকল্পে 13 কিলোমিটার হবে পাতাল লাইন। তুরাগ নদী এবং ঢাকা সেনানিবাসের নিচ দিয়ে পাতাল লাইন নির্মাণে অনেক চ্যালেঞ্জ থাকলেও সম্ভাব্য জরিপ শেষ হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি পাতাল স্টেশনের জায়গা। আমিনবাজার ওই পার থেকে এটা মাটির নিচে দিয়ে এটা এসে নদীর নিচে দিয়ে এসে তারপরে এটা প্রায় ভাটারার কাছাকাছি সময় থেকে যে আবার উড়ালে উঠবে। বেসিক ডিজাইন এটা সম্পন্ন হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের সার্ভে এটাও প্রায় শেষ পর্যায়ে আছে। এখন এটার ডিটেইল ডিজাইনের কাজ ওনারা শুরু করেছেন। নভেম্বর 2022 মাসে এটা আমরা নির্মাণ কাজটা দ্বীপুর যে প্রথম অংশটা সেই অংশের আমরা
নির্মাণ কাজ আমরা যেন শুরু করে দিতে পারি। এদিকে এমআরটি লাইন 5-এর প্রকল্প পরিচালক জানিয়েছেন, নতুন বাজার এলাকায় মাটির নিচেই এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5-এর ক্রসিং লাইন থাকবে এবং সেখানকার পাতাল স্টেশনই থাকবে যাত্রীদের অন্য রুটের মেট্রোতে ওঠার ব্যবস্থা। সোজা ক্যান্টনমেন্টের নিচ দিয়ে বনানীতে যাবে, অর্থাৎ ক্যান্টনমেন্টে এই অ্যালাইনমেন্টে অনেক মাল্টি স্টোরি বিল্ডিং আছে, তাদের পাইলিং আছে, অতএব সেই পাইলেরও নিচ দিয়ে আমাকে যেতে হচ্ছে। অতএব আমাদের এই মুহূর্তে বেসিক ডিজাইনে আমরা দেখছি প্রায় কোনো জায়গায় 150 ফিট নিচ দিয়ে আমাকে যেতে হচ্ছে। গুলশান টু এই মোড়টাই হলো আমার একটা স্টেশন, অতএব টোটাল মোড়টাকে আমাকে ওপেন কাট এক্সকাভেট হয়ে 4 তলা নিচে পর্যন্ত যেতে হবে। অতএব সেখানেও একটা ট্রাফিক মেনটেনের একটা বিষয় আছে। আবার আরেকটা বিষয় আছে, আমাদের একটা কূটনৈতিক এলাকা দিয়ে ক্রস করতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে করোনার প্রভাব পড়লেও সব ধরনের কাজই চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশি নামি দামি কোম্পানির পাশাপাশি বিদেশি ওষুধ নকল করছে রাজধানীর মিটফোর্ড কেন্দ্রিক একাধিক চক্র। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে এসব ওষুধ। নকল ওষুধ সহ এই স্টক চক্রের 3 জনকে গ্রেফতারের পর ডিবিকে চাঞ্চল্যকর তথ্য দেন তারা। জিএম তসলিমের রিপোর্ট। জন্ম নিয়ন্ত্রণ পিল, শরীর ব্যথাসহ দেশি বিদেশি নানা ওষুধ তৈরির পাশাপাশি বিভিন্ন স্থান থেকে সরবরাহ করা নকল ওষুধ বাজারজাত করত পুরনো ঢাকার একাধিক চক্র। এই চক্রকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় ডিবি। এরই মধ্যে নকল ওষুধ উৎপাদন ও বাজারজাত চক্রের 19 সদস্যকে গ্রেফতার করে ডিবির লালবাগ বিভাগ। সবশেষ শনিবার মিটফোর্ড এলাকা থেকে এই চক্রের আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। যে ওষুধ কোম্পানি থেকে ওষুধটা আনলো সেখান থেকে একটা ইনভয়েসের মাধ্যমে আনতে হবে। মিটফোর্ড থেকে কেনুক, যেখান থেকে কেনুক, এই ইনভয়েসটা দেখার রাইট কিন্তু জনগণের আছে, কারণ এটা গুরুত্বপূর্ণ ওষুধের যেগুলো যদি ইনভয়েস দেখাতে না পারে তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে কোনো ডাল মে কুছ কালা হ্যায়। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত 3 জনেরই রয়েছে একাধিক গোডাউন ও ফার্মেসি। এইসব গোডাউনে নকল ওষুধ রেখে দেশের বিভিন্ন জেলার ফার্মেসির মালিকদের চাহিদার ভিত্তিতে সরবরাহ করত চক্রটি। যারা উৎপাদক করছে তারাও আমাদের তালিকার মধ্যে আছে, অর্থাৎ আমরা দিন দিনে তালিকাকে বাড়াচ্ছি। কারা কারা এই পুরা এই চক্রের সাথে জড়িত, সেখানে বিক্রেতা হোক, পাইকারি সরবরাহকারী হোক কিংবা যারা উৎপাদককারী হোক, সবাইকে আমরা তালিকাভুক্ত করছি। অধিক মুনাফা লাভের আশায় যেসব ফার্মেসি এইসব নকল ওষুধ বিক্রি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। শুধু খাদ্য উৎপাদন নয়, সুষম খাদ্যের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, খাদ্যের সাপ্লাই চেইন ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইউএন ফুড সিস্টেম সামিট নিয়ে রাজধানীতে সাংবাদিকদের এক কর্মশালায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পিত পুষ্টিমান নিশ্চিত করতে খাদ্য উৎপাদনে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় কর্মশালায়। জলবায়ুর কারণে মানুষের খাদ্য অভ্যাসের পাশাপাশি কৃষি ও উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আসছে বলেও জানান আলোচকরা। খাদ্যের সম্পূর্ণতা না, খাদ্যের অধিকার যেটা শুধু খাদ্যের অধিকার দিয়ে পেট ভরানো অধিকার না, এবং ব্যালেন্স ফুডের অধিকার যেটা, সেইটা আমাদেরকে সবাইকে দিতে হবে। এটা অ্যাওয়ারনেসও যেমন বৃদ্ধি করতে হবে, তার পাশাপাশি এখন আমরা এগুলোকে আমরা উৎপাদনের যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা নিয়েছি। সাংবাদিকদের শীর্ষ 6 সংগঠনের 11 নেতার ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ভয় ভীতি দেখাতেই এই হিসাব তলব করা হয়েছে। সরকারের সাথে সাংবাদিকদের পেশাগত সম্পর্ক নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা। ব্যাংক হিসাব তলবের নামে পেশাদার মর্যাদা হানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল 11টায় সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা। ব্যাংক হিসাব তলব করার ঘটনার মধ্যে দিয়ে সারা দেশের সাংবাদিকদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। কারণ ইতিহাসে এর আগে এই ধরনের নজিরবিহীন কোনো ঘটনা সাংবাদিকদের ক্ষেত্রে ঘটেনি।
দুর্নীতির মামলায় কেয়া কসমেটিক্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান ও তার স্ত্রী ফিরোজা বেগমকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের বেঞ্চ এই আদেশ দেয়। এছাড়া তাদের 3 সন্তানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। আদেশে বলা হয়, আব্দুল খালেক পাঠান ও তার স্ত্রী অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। প্রায় 184 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 96 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আব্দুল খালেক পাঠান ও তার স্ত্রী ও 3 সন্তানের বিরুদ্ধে গত মঙ্গলবার আলাদা 5টি মামলা করে দুদক। ক্ষমতায় থাকতেই আওয়ামী লীগ কে.এম. নুরুল হুদার মতো আরেকজন প্রধান নির্বাচন কমিশনার খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমকে চাপে রাখতেই সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাবে চাওয়া হয়েছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট BIGM আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের নয়। নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো প্রভাব নেই বলেও দাবি করেন ডক্টর রাজ্জাক। অবিলম্বে পৌরসভা ও সিটি কর্পোরেশনের সব রাস্তার আইডি নম্বর দিতে স্থানীয় প্রশাসনের প্রতি তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এই নম্বর না থাকায় রাস্তা নির্মাণ ও সংস্কার ঘিরে দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। সচিবালয়ে ভবন ও সড়ক নির্মাণ কাজের নির্ধারিত আকার ও মানসম্পন্ন ইট তৈরি নিয়ে আয়োজিত সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খুনি এবং দুর্নীতিবাজ হিসেবে অভিহিত করেন তথ্য প্রতিমন্ত্রী। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা MPO ভুক্তি সহ 5 দফা দাবি জানিয়েছে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। এতে 2021 সালের মধ্যে সব মাদ্রাসা জাতীয়করণ করা এবং ডাটাবেজভুক্ত প্রায় 7,500 ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত 311 কোটি টাকা বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়। সংগঠনের মহাসচিব তাজুল ইসলাম ফরাজি এতে বক্তব্য রাখেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ওয়াকারু ব্র্যান্ডের ডিলার, সাব ডিলার এবং রিটেইলারদের অতিরিক্ত সুবিধা দেওয়ার লক্ষ্যে 2020-21 সালের ওয়াকারু ইনসেন্টিভ স্কিমের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইনসেন্টিভ স্কিমের ফাইনালে মেগা পুরস্কারের পাশাপাশি স্কিমে অংশ নেওয়া বিক্রেতাদের ব্যক্তিগত পারফরমেন্স অনুযায়ী পুরস্কৃত করা হয়। 52 জন ডিলার, 92 জন হোলসেলার এবং 1039 জন রিটেইলার ওয়াকারু ইনসেন্টিভ স্কিমে অংশ নেন। এবার আন্তর্জাতিক সংবাদ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। প্যারিসে এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-ইভেস লি ড্রিয়ান এই অভিযোগ করেন। তিনি বলেন, অকুশ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যে দ্বিচারিতা প্রকাশ পেয়েছে তা বিশ্বাস এবং আস্থা ভঙ্গের প্রধান কারণ। ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তির কারণে অস্ট্রেলিয়ার সাথে প্যারিসের একই ধরনের একটি চুক্তি বাতিল হওয়ায় এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমেছে। প্রধান মূল্য সূচক DSEX 36 পয়েন্ট কমে 7,191 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সরিয়ে সূচক 10 ও 30 সূচক 18 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 2033 কোটি 77 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 376টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 106টি, কমেছে 244টি এবং অপরিবর্তিত রয়েছে 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এবারে পার্টেক্স খেলার খবর।
অবশেষে মাঠে ফিরলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নেট বোলারদের নিয়ে ব্যাটিং অনুশীলন করেন তিনি। হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর থেকেই মাঠের বাইরে ছিলেন দেশসেরা এই ওপেনার। সম্পূর্ণ সুস্থ হতে তামিমের 8 থেকে 10 সপ্তাহ বিশ্রাম দরকার ছিল। এ কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজেও খেলেনি তিনি। বিশ্রামে থাকতেই নিজের ফেসবুক পেজে তাকে টি-20 বিশ্বকাপ দলে না রাখার কথা বলেন নির্বাচকদের। টি-20 বিশ্বকাপে না খেললেও নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার কথা রয়েছে তামিমের। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে কিছুক্ষণ পর শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশের খেলা। দুবাই রাত 8টায় শুরু হবে ম্যাচটি। আইপিএলের 29টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর করোনা ভাইরাসের কারণে গত 4 মে টুর্নামেন্ট স্থগিত করা হয়। ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে প্রতিযোগিতার বাকি অংশের খেলা। 7 ম্যাচে 4 জয়ে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মুখোমুখি শেষ 5 লড়াইয়ের 4টিতেই চেন্নাইকে হারিয়েছে তারা। 7 ম্যাচে 5 জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে জিতলেই শীর্ষে উঠবে মহেন্দ্র সিং ধোনির দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাজা স্থগিত করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বাড়ল। ভয় পায় বলেই স্থায়ী মুক্তি দিচ্ছে না সরকার, অভিযোগ বিএনপির। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদানকে কেন্দ্র করে নিউ ইয়র্কে বিএনপির বিক্ষোভ দুরভিসন্ধিমূলক বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশ চাইলে নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করবে জাতিসংঘ, জানালেন আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। ই ভ্যালির বিরুদ্ধে এবার ধানমন্ডি থানায় মামলা। ই কমার্সের প্রতারণা ঠেকাতে আইন করার তাগিদ। এবং করোনায় দেশে আরও 43 জনের মৃত্যু। স্কুল কলেজ খুললেও আর সংক্রমণ ছড়ায়নি, মন্তব্য শিক্ষামন্ত্রীর। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।